সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আজ জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী। আজকের এই দিনটিতে আমরা বঙ্গবন্ধুর বিভিন্ন কাজ, বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্র, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এমন দুজনকে। তারা হচ্ছেন রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু সাঈদ, যিনি 1996 সালের আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আরেকজন সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য যে 35 সদস্যের কমিটিকে দায়িত্ব দিয়েছিলেন, এ দুজনই ছিলেন সেই সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আজকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে আমরা যেটা বললাম, শাহাদাত বার্ষিকী, 41তম শাহাদাত বার্ষিকী। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে যে গভীর ষড়যন্ত্র ছিল, আন্তর্জাতিক, দেশীয় সবকিছু যে গভীর ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্রের বিষয়টিকে নিয়ে একটু আলোচনা করে এরপরে আমরা বঙ্গবন্ধুর কাজের উপরে আলোচনা করবো। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা। ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি আমাদের দেশের স্বাধীনতা স্বপ্ন দেখিয়েছিলেন তৎকালীন 7 কোটি বাঙালিকে। সেই স্বপ্নদ্রষ্টা, তাঁর বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুর রহমান মুজিব এবং মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযুদ্ধ সংগঠক শেখ নাসের এবং পরিবারের অন্যান্য সদস্যরা যারা নিহত হয়েছিলেন, পরিবারের সবাইকে হত্যা করেছিল সেদিন। এবং একই সাথে শ্রদ্ধা নিবেদন করতে চাই সেনিবাদ সাহেব এবং তার পরিবারবর্গকে, শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী। তারা যে নির্মমভাবে যে এই হত্যাকাণ্ড চালিয়েছিল, এটা একটা মিনি জেনোসাইড বলা যেতে পারে। এবং এটা একটা এই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, এ দুটো তো বিচ্ছিন্ন নয়। অতএব বঙ্গবন্ধুর ওপরে যে আঘাত এবং তার প্রাণহানি ঘটানো এবং তার পরিবারের উপর নৃশংস যে হত্যা হয়েছে, এটা বাংলাদেশের উপরেই একটা আঘাত। এবং এটা মুক্তিযুদ্ধে যে আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়কে যারা মেনে নিতে পারেনি, পাকিস্তান তো বটেই, তাদেরই এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র হয়েছে, এটা যদি আপনি পেছনের দিকে তাকান তবে সেটা লক্ষ্য করা যাবে যে দুজন একটা রিং লিডার ছিল, ফারুক এবং রশিদ। এবং ফারুক তখন আবুধাবিতে তাকে ওখানে পাঠানো হয়েছে একটা ট্রেনিং প্রোগ্রামে। তো সে নিজের ইন্টারভিউতে বলছে লিডিং এ ফার্স্ট লাইফ, কখনো তার রাজনীতির সাথে কোনো যোগাযোগ ছিল না। এবং সে নিজেই বলছে যে আমি কি করে ওখান থেকে চলে আসলো। এবং এসে এটা নভেম্বর শেষের দিকে সে এসে জয়েন করলো মুক্তিযুদ্ধে 71 সালে। রশিদকেও ঠিক সমসাময়িক সময়ে সে পশ্চিম পাকিস্তানে ওখানে ছিল, নিয়োজিত, ওখানে আর্মিতে ছিল। তো সেখান থেকে তাকেও ওরকম ঠিক একই সময়ে তাকে ওখান থেকে নিয়ে এসে ইন্ডাক্ট করা হলো সিলেটের ওখান থেকে। তাকে মুক্তিযুদ্ধের ভিতরে তাকে ইন্ডাক্ট করা হলো। তো এরা দুজনই কিন্তু এই পরবর্তীতে দেখা যাচ্ছে যে ষড়যন্ত্র কাজ করেছে। এটা হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনীরই একটি আগে থেকেই পুঁতে রাখা একটা চক্রান্ত। এবং তারপরে আরেকটি জিনিস যেটা খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এরা এসে এটা আর্মির ভিতরে একটা লবি তৈরি করে ফেললো। ফার্স্ট লবিটা এইভাবে করলো যে আমাদের
ট্যাঙ্ক রেজিমেন্ট নাই। অতএব আমাদের ট্যাঙ্ক রেজিমেন্ট এটা তৈরি করা দরকার, এবং বঙ্গবন্ধুর কাছেও কিন্তু এরা খুব কাছে কাছে যাওয়ার সুযোগ হয়েছিল, কথাবার্তা বলার সুযোগ হতো। বঙ্গবন্ধু খুব ওরকম ভাবে একটি পাবলিক লিডার ছিলেন, জনগণের নেতা হিসেবে তিনি তাদেরকেও ঠিক ওই দেয়ার মাই সানস, এরকম আমার পুত্রের মতো, এরকম একটি তিনি এদের সাথে এবং সেই সেই প্রেক্ষিতে বঙ্গবন্ধু যখন ইজিপ্টে যান তখন আনোয়ার সাদাত এর কাছে বলেন যে আমার দেখো কিছুই নাই, আমার একটা ট্যাঙ্ক রেজিমেন্টও নাই। আনোয়ার সাদাতের সাথে তার খুবই ভালো একটা সম্পর্ক, জোটনিরপেক্ষ আন্দোলনের কারণেই ছিল। উনি তো সাপোর্ট দিয়েছিলেন যখন যে যুদ্ধটা হয় 1973-তে, সেই সময় সাপোর্ট দিয়েছিলেন। তো এইটার প্রেক্ষিতে উনি কিছু ট্যাঙ্ক পাঠান, এবং পুরনো ট্যাঙ্ক, এবং সেই ট্যাঙ্কটা আসলে এরা তখন খুব ইনিশিয়েটিভ নিয়ে এই ট্যাঙ্ক রেজিমেন্টটা গঠন করলো, এবং সেখানে ফারুক রশিদ এই দুজনই সেটাতে চার্জে চলে গেল। তো এইখানে ষড়যন্ত্রটা ওখান থেকে এসেছিল একটা। দ্বিতীয় হচ্ছে, আপনার মধ্যে মনে থাকতে পারে যে যখন ভারতবর্ষ আমাদের স্বীকৃতি দিল তখন তাজউদ্দিন সাহেবের কাছে যখন আসলেন 8 নম্বর থিয়েটার রোডে সমস্ত দেশি বিদেশি জার্নালিস্টরা এরকম ক্যামেরা সমস্ত ফোকাসড হয়ে, তো ওনাকে বলছে আপনার প্রতিক্রিয়া কি? তাজউদ্দিন সাহেব কণ্ঠ মানে মানে ভেঙে এসে এমন একটা কথা বললেন যে আমি তো দায়ের কাজ করেছি মাত্র, কিন্তু যে শিশু এখন ভূমিষ্ঠ হলো সেইটার খবর আমি এখনো জাতির যে পিতা তার কাছে পৌঁছাতে পারিনি। তো সেইভাবে একটা দায়ের মর্মবেদনাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই বলে উনি খুব বাক্রুদ্ধ কণ্ঠে কথাটা বললেন। আর এই সমসাময়িক সময়ে আবার পাকিস্তানে যখন জেনারেল এহিয়া খানকে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলেন জং জারি রহেগা। ওই জং এখনো জারি আছে, এখনো চলছে, চলছে যেগুলো আমরা দেখছি। যে আমি আসবো আপনার কাছে আবার, আমি অধ্যাপক আবু সাঈদ আপনার কাছে আসতে চাই যে আপনিও এই যে গভীর ষড়যন্ত্র হয়েছিল এ নিয়ে আপনারও কিছু গবেষণাধর্মী বই আছে, যুদ্ধের আলো যুদ্ধ বই একটি তো খুব না ওই ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস, তো আপনি লিখেছেন। আপনি কিভাবে দেখছেন এখানে? উনি তো একটা দিক বললেন, তো আপনি আপনার উনি বলেছেন কিন্তু ওনার আসল দিকটাই বলেননি, এটা ওনার বিনয়ের কারণে। কারণ এই যে সংবিধান আমরা দেখছি, এই সংবিধানের জেনেসিস অব দ্য কনস্টিটিউশন, যেটা স্বাধীনতার মূল ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র খসড়া উনি করেছেন, ড্রাফট করেছেন, এবং সেটাই তার ভিত্তিতে কিন্তু আমরা সংবিধান রচনা করেছিলাম। এই সংবিধান রচনা করতে গিয়ে এর ভিত্তিতে কিন্তু এই স্বাধীনতা সনদের ভিত্তিতে কিন্তু সরকার গঠিত হয় 17 এপ্রিল। ষড়যন্ত্র সরকার গঠনের জন্মেই জটিলতা, সরকার গঠন থেকে জটিলতা। মিসেস গান্ধীর সঙ্গে দেখা করার পরে মিসেস গান্ধী প্রশ্ন করেছিলেন প্রথমে, হোয়ার ইজ শেখ মুজিব? তাজউদ্দিন সাহেব খুব ধীসম্পন্ন লোক ছিলেন। তার আগে হাসকার এবং ওনাদের সঙ্গে বসে উনি রহমত আলী, আমি যদি ভুল না বলতে মোহাম্মদ আলী, উনি রহমত আলী, উনি কিন্তু ক্লিন শেপ তখন, আমি যত দেখেছি সুন্দর ক্লিন শেপ। যাই হোক, তখন তাজউদ্দিন সাহেব খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছিলেন যে ওনাকে নিয়ে আমরা সরকার গঠন করেছি, উনি রাষ্ট্রপতি। প্রশ্নটা এড়িয়ে গেলেন। ইন্দিরা গান্ধী এ নিয়ে আর কথা বলেননি। তারপরে কি হবে না হবে, ইন্দিরা গান্ধী কি কি দিয়েছিল না দিয়েছিল এগুলো ইতিহাসবিদ আছে, এগুলো বলার দরকার নেই। রেডিও দিয়েছিল, ট্রেনিং হবে, সাহায্য করবে, এগুলো সবই ছিল। কিন্তু
গন্ডগোলটা মুক্তিযুদ্ধের ভিতরে সবচেয়ে যেটা ষড়যন্ত্রমূলক ব্যাপার ছিল মুক্তিযুদ্ধকে নস্যাৎ করা, সেটা হল আমেরিকা। আমেরিকা প্রথম থেকেই চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। 7ই মার্চের আগে বঙ্গবন্ধু যাতে ইউডিআই না বলে, ইউনাইটেড ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা না দেয়, 6 তারিখে সকালে ফার্ল্যান্ড দেখা করেছিল আমেরিকার রাষ্ট্রদূত। তার আগে 22 ফেব্রুয়ারি ফার্ল্যান্ড কিন্তু এসে আবার দেখা করেছিল বঙ্গবন্ধুর সাথে, যে আমরা কনফেডারেশন পর্যন্ত দিতে পারি, কিন্তু স্বাধীন বাংলাদেশকে আমরা সমর্থন করব না। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হোক এটা আমেরিকা চায়নি। আমেরিকা ষড়যন্ত্র শুরু করে দিল কাকে? মোস্তাককে নিয়ে। মোস্তাকের বিশেষ অনুমতি নিয়ে আমার সে সময় আমার অত্যন্ত এখনো প্রবীণ, উনি প্রয়াত কাজী জহুরুল কাইম এবং খন্দকার মোস্তাক, মাহবুব আলম চাষি, তাহেরউদ্দিন ঠাকুর, এরা সবাই মিলে একটা চক্র হয়ে কিসিঞ্জারের বইতে দেখা যাচ্ছে যে জহুরুল কাইম এবং খন্দকার মোস্তাকের লোকেরা ক্যালকাটায় যারা গ্রিফিন সেরিজ থেকে আরম্ভ করে যারা ছিল তাদের সাথে 13 বার দেখা করেছে বাংলাদেশ যাতে স্বাধীন না হয়। এর কৌশল হিসেবে বেছে নিয়েছিল। উনি ইন্টারভিউতে বলেছেন, আরো পরিষ্কার করে বলেছেন, সেটাকে তোমরা স্বাধীনতা চাও না বঙ্গবন্ধুকে চাও, দুটো একসাথে পাবে না। উনি উত্তর দিয়েছিলেন আমরা দুটোই চাই। আমার কাছে আমার সহকর্মী, সিনিয়র সহকর্মী, তিনি পিএইচডি করতে গেছিলেন হলো আমেরিকায়, ইনায়েত রহিম। ওনার একটা বই আছে খুব সুন্দর ইংরেজিতে লেখা, আমেরিকাতে লিখেছেন, অনেক গোপন তথ্য আছে। উনি আমার ক্যাম্পে এসেছিলেন। আমি মুক্তিযুদ্ধের সময় একটা ক্যাম্প চালালাম, সেই ক্যাম্পের নাম হলো কোরমাইল ক্যাম্প। 3500 গেরিলা ছিল। উনি এসে এই যে বঙ্গবন্ধু চাও না শেখ মুজিব চাও, এটা আমাকে জিজ্ঞেস করেন। এটা আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের মতামত কি? আমরা তো ফিল্ডে, আমরা ওখানে ক্যালকাটা কি ষড়যন্ত্র হচ্ছে, প্রাসাদ ষড়যন্ত্র, ওইসব ধারে না। আমরা বাংলাদেশ স্বাধীন করার জন্য অস্ত্র নিয়েছি, শপথ নিয়েছি, বঙ্গবন্ধুর শপথে রণাঙ্গনে বঙ্গবন্ধুকে নাম নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা বাংলাদেশ স্বাধীন করব এবং বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনবো। বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনবো এই কথা জোর দিয়ে কেন বলেছি? যে তাজউদ্দিন সাহেব খুব মারাত্মক দূরদৃষ্টি সম্পর্কে একটা কথা বলেছিলেন, জলে স্থলে অন্তরিক্ষে পাকিস্তান বাহিনীকে এমনভাবে ঘেরাও করতে হবে তারা যাতে বেরিয়ে যেতে না পারে, তাদেরকে জিম্মি রেখে আমরা বঙ্গবন্ধুকে ফিরে আনবো। এটা বাগডোগরায় যে কনফারেন্সটা বাগডোগরায় যে কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সের ভিতরে কিন্তু এই কথাগুলো উঠে আসছিল। সেখানেও তাজউদ্দিন সাহেবকে এবং এই ক্যাবিনেটকে, মুজিবনগর ক্যাবিনেটকে সরিয়ে দেওয়ার জন্য মোস্তাক চক্রান্ত করেছিল, কিন্তু পারে নাই, ব্যর্থ হয়েছে। সেজন্য ষড়যন্ত্র চক্রান্তের ভিতর দিয়েই আপনাকে অগ্রসর হচ্ছিলাম। এর ভিতর মিসেস গান্ধীর অবদান অনেক। মিসেস গান্ধী সবসময় এমনভাবে ওভার এবং কাভার ডিপ্লোমেসি করেছেন, প্রকাশ্য এবং গোপনে এমনভাবে ডিপ্লোমেসি করেছেন, কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন, শেষ পর্যন্ত বঙ্গবন্ধু হয়ে দাঁড়ালেন কেন্দ্রবিন্দু। এই যুদ্ধ, এই স্বাধীনতা এবং পাকিস্তান থাকবে কি থাকবে না, এই এখন ক্ষমতায় থাকবে কি থাকবে না, তার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালেন বঙ্গবন্ধু। এমনভাবে ডিপ্লোমেসিটা উনি করেছিলেন। সে দীর্ঘ মানে কূটনৈতিক যুদ্ধের ভিতরেও যে কূটনৈতিক তৎপরতা, কূটনৈতিক ডিপ্লোমেসি যাকে বলে, সেটা যে কত ধরনের হয়, চতুর্ভুজ আমি বলবো ডিপ্লোমেসি, সেই চতুর্ভুজ ডিপ্লোমেসির ভিতর দিয়ে মিসেস গান্ধী বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর মুক্তিটাই মেইন হয়ে আসলো এবং ওনারা সেই বিষয়ে কিন্তু কাজ করেছিলেন। হ্যাঁ, স্বাধীনতা তো হচ্ছেই। এবং ইন্দিরা গান্ধী তো তিনটা, মানে আমরা যেটা বঙ্গবন্ধু যখন ফেরত আসলেন, ইন্দিরা গান্ধী যে ভাষণ দিলেন সেখানে, যে সম্বর্ধনা, সেখানে বললেন যে আমি তিনটা প্রতিশ্রুতি দিয়েছিলাম ভারতবাসীকে, যে যারা এসছে বাংলাদেশ থেকে তাদেরকে ফেরত যাবে, তারা বঙ্গবন্ধুকে মুক্ত করা হবে, জীবিতভাবে আনা হবে এবং বাংলাদেশের স্বাধীনতা। এর কিন্তু একটা ইতিহাস আছে। জি, 1969-এ বঙ্গবন্ধু লন্ডনে গিয়েছেন। লন্ডনে গিয়ে ভারতের যারা কর্মকর্তা ছিলেন উচ্চ পর্যায়ের, তাদের সঙ্গে উনি কথা বলেছিলেন। উনি মেসেজটা পাঠিয়েছিলেন এইভাবে, অনেকে বলে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা হয়েছিল, যে আমি এইটা কংক্রিট এখনো পাইনি, তবে কথা হয়েছিল এটা ঠিক। সে কথাটা কি? কথাটা এই হয়েছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করব,
গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তখন ভারতের সাহায্য আমি চাই। মিসেস গান্ধী সরকার তখন বলেছিল হ্যাঁ সে সাহায্যটা করব। সেই জন্য আপনি দেখবেন বঙ্গবন্ধু যখন লন্ডন থেকে ভারতের পালাম বিমানবন্দরের নামে, তখন এখন ইন্দিরা গান্ধী বিমানবন্দর নামে, তখন কিন্তু মিসেস গান্ধী একটা কথা বলেছেন যে আমি আমার কথা রেখেছি। তাহলে কবে কথা দিয়েছিলেন, কি কথা দিয়েছিলেন? বঙ্গবন্ধু 22শে ফেব্রুয়ারি থেকে তাজউদ্দিন সাহেব, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এদের ডেকে বলেছিলেন যে তোমরা, তাজউদ্দিন সাহেব সরকার পরিচালনা করবে, তোমরা যুদ্ধ পরিচালনা করবে, তোমরা যুদ্ধের ভিতরে থাকবে। সেই জন্য ওখানে গিয়ে মুজিব বাহিনী হলো এবং এই নিয়ে অনেক গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলটা উনি বক্তৃতাতে থামিয়েছিলেন। সেখানে আমার মতো ক্ষুদ্র মানুষ উপস্থিত ছিলাম। এইটা শুনি ওনার কাছ থেকে একটু শুনি। জি, এটা অ্যাকচুয়ালি বঙ্গবন্ধুর যে মেন ইয়েটা ছিল যে যারা যুবশক্তির মিলিটেন্ট তারাই যুদ্ধটা এগিয়ে নিয়ে যাবে এবং দ্যাটস খুব স্বাভাবিক সেভাবে ভাবা। এবং সেজন্য যারা ইয়াং যারা ছিলেন ছাত্রলীগ যুবলীগ মিলে, শেখ মনির, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, তারপরে আব্দুর রাজ্জাক, এদেরকে একটা ব্রিফিংস দিয়েছিলেন এবং সেই ব্রিফিংসের ভিতরে বলেছিলেন যে তোমরা অমুক একটি জায়গাতে গেলে 10 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড, সেই রোডে গেলে, ওখানে গেলে তোমরা তোমাদের সাহায্য সহযোগিতা পাবে। এবং তিনি ছিলেন তখন আমাদের এমএনএও হয়েছেন চিত্তরঞ্জন সুতার। তো ওর সাথে একটা এজেন্সি লেভেলের একটা যোগাযোগ মেনটেন হতো, কিন্তু পলিটিক্যাল কন্ট্যাক্ট কখনোই হয়নি। এবং উনি প্রফেসর আবু সাইদ যেটা বললেন যে ওটা উনি একটু গুলিয়ে ফেলেছেন 1969। ওনার সাথে দেখা হয়েছিল আসলে পণ্ডিত জওহরলাল নেহরুর 64 টোর এরকম একটা সময় হবে। সেই সময় একটা কথা হয়েছিল যে একটা কোনো সংকট হলে পারে তারা যখন যদি আমরা মুক্ত হতে চাই বা করতে চাই সাপোর্টটা পাবো কিনা, এটা একটা কথা হয়েছিল। সেই কারণে যে আগরতলা ষড়যন্ত্র মামলার বিষয়টা যে বলা হয়, উনি যখন গিয়েছিলেন তখন এই এতে কেন উনি চেয়েছিলেন একটা রেডিও স্টেশন ওখানে স্থাপন করে 64-এ এই ক্যাম্পেইনটা করার জন্যে। তখন যেভাবে সবাইকে বন্দি করে ফেললো, সরওয়ার্দী সাহেবও তখন মারা গেছেন, সেরকম একটা সময়ে উনি তখন এটা করেছিলেন। এবং মানিক ব্যা থেকে শুরু করে সকলেই তখন বন্দি, খুব রিপ্রেশন চলছে তৎকালীন পূর্ব পাকিস্তানে। তো সেটা ছিল, কিন্তু পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে এদের সাথে এবং এই যারা আমাদের যুবক বন্ধুরা ছিলেন তাদের ছিল যে যুদ্ধ করতে হবে, অর্থাৎ রেভলিউশনারি কাউন্সিল করতে হবে, এখন সরকার গঠন করার কোনো প্রয়োজন নাই এবং সেখানেই আসল নেতৃত্বটা বেরিয়ে আসবে। তো সেভাবে তার একটা বক্তৃতাও করেছিলেন শেখ মনি এবং খুব পাওয়ারফুল, ইজ ভেরি পাওয়ারফুল, মানে পারসুয়েশন এবং বক্তৃতাও খুব ভালো করতেন এবং হোল হাউসই তার দিকে চলে যায়। তখন তাজউদ্দিন সাহেব এবং আমরা যখন দিল্লিতে গেছি তখন তো হচ্ছে যে আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে সমস্ত আলাপ আলোচনা করে সরকার গঠনের ব্যবস্থা করে ওনার তাজউদ্দিন সাহেবের বক্তৃতা রেকর্ড করা হয়েছে, অতএব আমরা গভর্নমেন্ট অলমোস্ট ফর্ম করে ফেলেছি। তাজউদ্দিন সাহেব তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে বলছেন সরকার গঠন করতে হবে, কাকে নিয়ে সরকার গঠন করব? তো আমি বললাম যে সরকার তো বঙ্গবন্ধু গঠন করেই রেখে গেছেন, কারণ আপনারা যে 1 তারিখ থেকে শুরু করে 25শে মার্চ পর্যন্ত সরকার চালালেন তখন তো সেটা একটা গভর্নমেন্ট চালাচ্ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে আপনারা তার সাথে ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, 3 ভাইস প্রেসিডেন্ট, আর
মনসুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব, মুশতাক সাহেব, আপনি সেক্রেটারি, আর কামরুজ্জামান হচ্ছে আর একটা সেক্রেটারি। তাই এই 5 জন আপনারা ছিলেন। তবে সেখানে তো গভর্নমেন্ট করেই আপনারা দেশ চালিয়েছেন। আমি যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে যে এখন এটাকে একটা সরকারি রূপদান করা এবং ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আমরা সেইভাবেই আমরা পরিকল্পনা দিল্লিতে প্রস্তুত করেছি এবং সেইভাবেই ওনার ভাষণটাও রেকর্ড করা হয়েছে। কিন্তু যখন কলকাতায় এলাম তখন এইরকম একটা অবস্থার সৃষ্টি হলো। তো তখন আমার মনে আছে যে মানে আমি তাজউদ্দিন সাহেব বেশ অপ্রস্তুত, এরকম একটা অবস্থা ফেস করতে হবে। তা আমি নিজেই উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বলে যে দেখেন যে আপনি যেভাবে ভাবছেন বা আপনারা যেভাবে ভাবছেন রিভলিউশনারি কাউন্সিল করার কথা, এরকম একটি অবস্থায় এটা ভাবাটাই স্বাভাবিক। কারণ এখন তো আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আমরা আসার সময় দেখছি যে কাজ করছে। কিন্তু এটা তো আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এখন এটা শুধুমাত্র আওয়ামী লীগের যুদ্ধ না, এটা তো এখানে আমাদের আর্মির পার্সোনাল, আর্মি মেজর্স থেকে শুরু করে বিডিআর, তৎকালীন ইপিআর আর কি সদস্য, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি সবাই আমাদের যোগ দিয়েছে। এখন এটাকে তারা আমি যদি রিভলিউশনারি কাউন্সিল যদি করেন তাহলে একটা আপনাদের নেতৃত্বে হলো, কিন্তু আরও যে 11টা হবে না এর কোনো গ্যারান্টি দিতে পারেন কিনা। কারণ বাংলাদেশ তো 12 ভূঁইয়ার দেশ, এবং তখন কে কাকে আনুগত্য দেবে, সে আনুগত্য জায়গাটা পাওয়া যাবে না। তখন আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ইয়েতে ভাগ হয়ে যাবেন এবং একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে যাবেন। মূলত পাকিস্তানের সাথে লড়াই না করে নিজেদের ভিতরে লড়াইটা চলে আসবে, এটাই হতে পারে। তো সেই জন্যে এবং এখানে যেখানে আমরা বসে আছি আজকে কলকাতায়, এখানে কিন্তু দিল্লি এবং ক্যালকাটা অ্যাডমিনিস্ট্রেশন তারা খুব উদ্বিগ্ন নাকশালকে নিয়ে। এখন এই সমস্ত অস্ত্র কাদের কাছে তারা দেবে, দিলে পারে সেটা কোথায় চলে যাবে, সেটা বুমেরাং হবে কিনা। এই 3 নম্বর আমি বললাম যে দেখেন, আর আমার জানা মতে এই যেটা এই মুভমেন্ট আপনার রিভলিউশনারি কাউন্সিল মুভমেন্ট, এই ধরনের স্ট্রাগল পৃথিবীতে কোথাও সাকসেসফুল হয়নি। এই কয়েক মাস আগে তখন বায়ফ্রাতে তারা সিসিট করতে চেয়েছিল, প্রায় লক্ষাধিক লোক হত্যা করে দিয়েছে, 10 লক্ষ লোক মারা গেছে। কোনো রকম ইয়ে নাই, পৃথিবী কান মুখ নাড়ে নাই, কারণ তারা একটা স্টেট আর একটা স্টেটের ইন্টিগ্রিটির জন্য সবসময় সাপোর্ট করবে। অতএব ন্যাচারালি একটা স্টেট যখন ভাঙতে যাবে তখন অন্যান্য স্টেটটা কিন্তু আপনাকে এটাকে এনকারেজ করবে না, কারণ হচ্ছে যে তার নিজের ইন্টিগ্রিটির ব্যাপারে যেমন তারা সজাগ, অন্য কান্ট্রির ইন্টিগ্রিটির ব্যাপারেও তারা সজাগ। ইটস এ মিউচুয়াল কমিটমেন্ট। আর এই যে কাশ্মীরে যে স্ট্রাগল চলছে মুজাহিদিনদের, তো সেটা তো কোনো রকম ফলাফল নাই। তিবেত থেকে এত রিফিউজি নিয়ে এখানে কলকাতার কাছেও আপনারা রিফিউজি পাবেন, পশ্চিমবঙ্গ তাদের রিফিউজিরা আছে, দালাই লামা এসেছে, কিন্তু তিবেতের কোনো খবর নাই। শ্রীলঙ্কাতে তামিলরা ফাইট করছে, তামিলদের তার কোনো ফলাফল নাই। তো চে গুয়েভারা ফাইট করছে যে বলিভিয়ার জঙ্গলে, সে সময় তারও কোনো মুভমেন্টে কোনো সাকসেস নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা সাকসেস আছে, যেখানে জনগণের প্রতিনিধিরা তারা যখন সরকার গঠন করে ফাইট করেছে তখন তার কিন্তু বিজয় আমরা আছে ইতিহাসে, সেটা আমেরিকান স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স। তো আমেরিকাতে এই সাকসেসফুল হয়েছিল কারণ সেখানে যে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে সমস্ত স্টেটসে যারা পিস ছিল তাদের নির্দেশে জনগণ ফাইট করেছিল। তো বঙ্গবন্ধু দেখেন, একটা কথা আপনারা মনে আছে যে যখন উনি এলএফের আন্ডারে নির্বাচন করতে যাচ্ছে, আমি বলি যে আমি নিজেই প্রশ্নটা তুলেছিলাম, আপনারা অনেক উপস্থিত ছিলেন, যে আমরা যে এলএফের আন্ডারে নির্বাচন করতে যাচ্ছি, কিন্তু এলএফে যেভাবে লেখা আছে তাতে আমরা যদি ফার্স্ট মেজরিটি হয়েও যাই এবং আমরা যদি কনস্টিটিউশন পাসও করে ফেলি, তাহলে পরেও উনি যদি দস্তখত না করেন তো কনস্টিটিউশনও ভেঙে যাবে, পার্লামেন্ট অ্যাসেম্বলিও ডিসলভ হয়ে যাবে। তো আমরা কেন যাচ্ছি? হ্যাঁ, তো বঙ্গবন্ধু বলেছিলেন যে দেখ, আমি নির্বাচন করতে যাচ্ছি ক্ষমতায় যাওয়ার জন্য না, কিন্তু ওয়ান্স অ্যান্ড ফর অল এটা সিদ্ধান্ত হয়ে যাক যে বাংলাদেশের পক্ষে কথা বলবে কে, কথা বলার অধিকার কাছে আছে। আমি যেটা খুব মূল্যবান, উনি সে কথাটা বলেছিলেন, আজকে বাংলাদেশের পক্ষে আমাদের কথা বলার সেই অধিকারটা আছে। এবং অধিকারটা যখন আমেরিকান লিবারেশন স্ট্রাগল হয়েছিল তখন কিন্তু এই অধিকারটা কোনো সনদে লেখা ছিল না, কিন্তু এখন আমাদের
ইউনাইটেড নেশনসের যে দুটো কভারেন্ট, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল রাইটস, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, এইটার কমন আর্টিকেল 1 তারা বলছে যে জনগণের প্রতিনিধিদের নিজের সরকার গঠন করার অধিকার আছে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। এই অধিকারটা আজকে আন্তর্জাতিক আইনে স্বীকৃত। অর্থাৎ সেদিক থেকে আমরাই হচ্ছে একমাত্র গভর্নমেন্ট। আর গভর্নমেন্ট তো আমরা নতুন করে কিছু করছি না। 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে গভর্নমেন্ট চালিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেইটাই আমাদের সরকার এবং সেটাকে একটা আনুষ্ঠানিক তো ফলে অবয়ব দিচ্ছি। হ্যাঁ, এনারা উপস্থিত ছিলেন, উনি এখন সাক্ষী আছেন যে হোল হাউসটা এটাতে কনভিন্স হয়ে গেল। এবং তখন কামরুজ্জামান সাহেব এসে আমাকে জড়িয়ে ধরে বলেন, কামরুজ্জামান সাহেব খুব রিজনেবল মানুষ ছিলেন, কিন্তু কামরুজ্জামান সাহেব ওই 10 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডেই ছিলেন, সেই জন্য প্রথমে এসে ওখানে উঠেছিলেন। আপনি বোধহয় প্রথমে ওখানে মনসুর ব্যারিস্টার ছিলেন, আর আরেকজন ছিলেন ডাক্তার আবহেনা, ডাক্তার আবহেনা, হ্যাঁ গিয়েছিল। তো ওরা সবাই ওখানে আছে। অতএব ন্যাচারালি কামরুজ্জামান সাহেবও কিছুটা ওদের দ্বারা প্রভাবিত এবং ওদের ওয়েট দিচ্ছিল। কিন্তু আমার এই বক্তৃতার পর কামরুজ্জামান সাহেব এসে আমাকে জড়িয়ে ধরলেন, বলেন যে আপনি যেটা বলছেন সে মেনে নেন, তো রহমান চৌধুরীকে নেওয়া যায় কিনা। তাই বলে যে দেখেন, আমরা তো নতুন কিছু করি নাই, বঙ্গবন্ধুর অ্যাবসেন্সে আমরা নতুন কিছু করা কি ঠিক হবে? যেটা উনি করে রেখে গেছেন আপনাদেরকে সেইটাই চলুক, এটা তো বঙ্গবন্ধু করে রেখে গেছেন। মার্চের উত্তাল সময়গুলিতে যাদেরকে বঙ্গবন্ধু দায়িত্ব দিয়েছিলেন তারাই। ওই আগের প্রসঙ্গে, ষড়যন্ত্র প্রসঙ্গে আমি শুধু একটা কথা বলবো, বিশ্লেষণ করলে অনেক আসবে। বঙ্গবন্ধু হত্যার কিন্তু বিচার হয়েছে, হত্যাকাণ্ডের কিন্তু বিচার হয়নি। বঙ্গবন্ধু বিশাল একজন মহামানব, বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন, সেই তাকে হত্যা করা হয়েছে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে। জাতীয় আন্তর্জাতিকভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো মেইনলি মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের মানে ষড়যন্ত্র কি পুরোপুরি উদ্ঘাটন হয়েছে? না। আমি সেজন্য এই আপনার এই অনুষ্ঠান থেকে আমি চাই হত্যাকাণ্ডের তদন্ত কমিশন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত ছিল। সেই সময় 28,000 পাকিস্তান প্রত্যাগত অফিসার আছে, সৈন্যবাহিনী ছিল, যাদের বঙ্গবন্ধু ফেরত নিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে। 1100 পাকিস্তান প্রত্যাগত 1100 অফিসার ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করছে সেই অফিসার। আর একটা কথা বলে যাই, ফারুক এবং রশিদ তারা কিন্তু মুক্তিযুদ্ধ না। মুক্তিযুদ্ধের একটা বার দিয়ে দেওয়া হয়েছিল, এত তারিখের ভিতরে যদি যোগদান না করে তারা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পাবেন না। সে ফারুক রশিদ কিন্তু ছিল না, তাদের সেজন্য কিন্তু প্রমোশন হয়নি। ফারুক রশিদ আসছিল, তারা কিন্তু ভুট্টোর ব্রিফ নিয়ে এবং লিবিয়ার গাদাফির ব্রিফ নিয়ে রশিদ, এরা সব ষড়যন্ত্র চক্রান্ত করে এসেছিল, প্রতি বিপ্লবী ভূমিকা পালন করবে এই জন্য। আমি আর একটা কথা বলতে চাই, খুব নির্মম কথা হলেই, যখন জাতি গঠনের জন্য সবার দরকার ছিল আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন মানুষ এবং দল, গোষ্ঠী, ব্যক্তি বঙ্গবন্ধুকে সহযোগিতা করা, তার সরকারকে সহযোগিতা করা, তখন আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম দিয়ে আমরা আরো একটা অবস্থা সৃষ্টি করলাম। এবং এরপরে কি হলো, মুক্তিযুদ্ধের ভিতরে আমরা দেখেছি, আমার এলাকা বিশেষ করে নকশালের উৎপাত এত ছিল, মানুষ বেরোতে পারত না। সেজন্য একদিকে নকশালের সাথে ফাইট করতে হয়েছে, অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার, এদের সঙ্গে ফাইট করতে হয়েছে। অর্থাৎ ভুট্টো যখন মারা যায়, তার লাইব্রেরি থেকে একটা চিরকুট বেরোয়। সেই চিরকুটে আব্দুল হক সাহেব ইকোনমিক্সে পড়াশোনা করতেন, কুষ্টিয়ার বাড়ি, যশোর বাড়ি। উনি লিখেছিলেন, আমি অস্ত্র চাই এবং অর্থ চাই, এই স্বাধীন বাংলাদেশকে আবার আমি পাকিস্তানের রূপান্তরিত করব। এই চিঠিটা কিন্তু উদ্ধার হয়েছে। সে যাই হোক, অর্থাৎ উগ্র চীনপন্থী তারা ছিল। তোহা সাহেব ওদিকে নোয়াখালী ওইদিকে তা দখল করে আছে। মতিন আলাউদ্দিন যে আত্রাই এবং নওগাঁর একটা এলাকা সেনাবাহিনী ঘিরে তার পরবর্তীতে অপারেশন চালাতে হয়েছিল। এই বিভিন্ন এলাকায় এই গুপ্ত হত্যা, খুন, রাহাজানি, ডাকাতি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা অবস্থা সৃষ্টি করলো, সেটা বলার মতো না। এর সাথে যোগ হলো সেনাবাহিনীর লোক। সেনাবাহিনীর ভিতরে জিয়া রহমান ডবল প্লে করে সবসময়। মুক্তিযুদ্ধের খোলসে
তিনি মুক্তিযোদ্ধাদের উস্কানি দিয়েছেন। আবার উনি যে চাকরি পুনর্বিন্যাস এবং বেতন ভাতা পুনর্বিন্যাসের জন্য বঙ্গবন্ধু আব্দুর রব সাহেবকে দিয়ে একটা বোর্ড করে দেয়। সেই বোর্ডে সামরিক বাহিনী থেকে রিপ্রেজেন্ট করেছেন জিয়া রহমান সাহেব। জিয়া রহমানের সেখানে লিখিত মন্তব্য আছে যে না, এই সময়ে কারো মাইনার তো বাড়ানো যাবে না। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী যারা ছিল তারা তো জৌলসী ছিল, কর্তৃত্ববাদী ছিল, তার শান শৌকত অনেক ছিল। বাংলাদেশে এসে দেখলো সেইভাবে পাচ্ছে না, সেই উস্কানিটা দিয়ে সেনাবাহিনীর ভিতরে চরম বিভাজন একটা সৃষ্টি করেছিল। সেই বিভাজনটাকে কাজে লাগিয়ে এগিয়ে আসছিল এই যারা বঙ্গবন্ধুকে হত্যা করবে। এবং এটা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বিশেষ করে আমি নামই বলতে চাই, সেটা যেটা ফারুক এবং রশিদ দুজনের ইন্টারভিউতে আছে, ভিডিও ইন্টারভিউতে আছে এবং লিখিত ইন্টারভিউতে আছে, জিয়া রহমানের কনসেপ্ট নিয়েই তারা বঙ্গবন্ধুকে হত্যার জন্য এগিয়ে যায়। ম্যাসকান্নাসের বই তো আছে। হ্যাঁ, ওই ওখানে আছে, লিখিত আছে। সে যাই হোক, এই সামরিক বাহিনীর একটা অংশ যে ছিল তারা ষড়যন্ত্র করেছে। পুলিশ বাহিনীর ভিতরে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, যে অ্যান্টি টেররিজম এবং সন্ত্রাসবাদ হচ্ছে তাদের করা, তারা কিছুই করে নাই। এসবি সফদারের কথা আমি বলতে পারি, আমিনুর রহমানের কথা বলতে পারি, আমির খসরুর কথা বলতে পারি, সালাউদ্দিন সাহেবের কথা বলতে পারি, বহু বলতে পারি, আমি লিখেছি এর উপরে। পুলিশ বাহিনীর লোকেরাও এই ষড়যন্ত্রের ভিতরে ছিল। তারপরে আপনি আসেন সিভিল সার্ভিস। শফিউল আজম তখন ছিল মুন চিফ সেক্রেটারি, পুরো পাকিস্তান সামরিক বাহিনীকে সহায়তা করেছে। সে বাংলাদেশে এসেই এই ষড়যন্ত্রটা আবার চালু করে সিএসপি অফিসের ভিতর দিয়ে, যাতে ঠিক মতো তারা কাজ না করে, ঠিক মতো চিঠিপত্র ফাইলপত্র আদান প্রদান না হয়, তার ব্যবস্থা তিনি এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তার সাথে আপনি দেখবেন যে আওয়ামী লীগের একটা অংশ তো ছিলই, আওয়ামী লীগের একটা অংশ ছিল। এবং তার সাথে সাথে আমরা যদি আরো ব্যাখ্যা করি তাহলে দেখবো ব্যবসায়িক শ্রেণী ছিল। বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন হওয়ার পরে একটা কথা বলেছিলেন যে দুর্নীতিবাজ, কালোবাজারি, মুনাফাখোরি, লবণের দাম বেড়ে গেছিল, এসবকে আমি ফায়ারিং স্কোয়াডে সরহদ উদ্যানে ঝুলিয়ে ফায়ারিং স্কোয়াডে এদের আমি শাস্তির বিধান করব। তা আতঙ্কিত হয়ে গেছে সব মানুষ। এবং এই ফারুক রশিদ হলো পাকিস্তানে 22 পরিবার। সেই 22 পরিবারের বাইরে আরো পরিবার ছিল 43 পরিবার। এরা ছিল পাকিস্তানের সমস্ত সম্পদের প্রায় মালিক। এই 43 পরিবারের একজন ছিল একে খান। একে খানের ভাইয়ের 2 মেয়ে ছিল, 2 মেয়েকে বিয়ে করেছে ফারুক এবং রশিদ। অর্থাৎ শিল্পপতিরা যখন জাতীয়করণ করা হলো, আদমজি ইস্পানিতে আরম্ভ করে বাংলাদেশের যখন পাট খাত, বস্ত্র খাত এবং অন্যান্য খাত জাতীয়করণ করা হলো, তখন এরা দেখলো এই মানুষটা যদি থাকে তাহলে আমাদের মৃত্যুক্ষণটা বেঁচে উঠবে, আমাদের বাঁচার কোনো পথ নাই। সেজন্য একে সরাতে হবে। সেজন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত নানাবিধ কারণে বঙ্গবন্ধুকে হত্যার চারিদিকে যখন ধোমায়িত হলো, মার্কিন যুক্তরাষ্ট্র তখন খাদ্য অস্ত্র প্রয়োগ করলো। PL-480 যে খাদ্য আসার কথা ছিল, সেই খাদ্য জাহাজ ঘুরে অন্যদিকে দেওয়া হলো, যার জন্য বঙ্গবন্ধু পার্লামেন্টে হাউ মাউ করে বাচ্চাদের মতো কাঁদতেছিলেন যে 27,000 লোক আমরা মারা গেছে, খেতে দিতে পারি নাই, তারা মৃত্যু মুখে গেছে। কারা ষড়যন্ত্র করেছিল? একটা মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি কি ছিল যে তোমরা কিউবার কাছে পাটের স্থলে বিক্রি করছো, সেই জন্য আমরা তোমাদের খাদ্য দিলাম না। কোথায় পাটের থলে বিক্রি করছে? বাংলাদেশের বৈদেশিক মুদ্রা কিছুই নাই, সেই অবস্থার ভিতরে বিক্রি করছে। তার জন্য মানবিক কারণে এত মানবতার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্র মানুষদের হত্যা করার জন্য খাদ্য দিল না। বঙ্গবন্ধু সেদিন দুঃসহ একটা অবস্থার ভিতরে বঙ্গবন্ধু পড়েছিলেন। সেই অবস্থাতে কাটিয়ে ওঠার জন্য তিনি বৈপ্লবিক পদক্ষেপ নিয়ে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন। সে ব্যাখ্যা ভিন্ন, সে উপায়ও ভিন্ন। আমি এই আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আরেকটা বিষয় আপনাদের দুজনের কাছে শুনবো। প্রথমে আপনার কাছে শুনতে চাই যে 75-এর কথা তো আমরা শুনলাম, এখন যদি বর্তমানে আসি, বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ খুব বেশি দিন আগের কথা না, একটা সমাবেশে বলেছেন, ছাত্র সমাবেশে বলেছেন, ছাত্রলীগের সমাবেশে বলেছেন যে ষড়যন্ত্র এখনো চলছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কথা উনি উল্লেখ করেছেন। উনি বলেছেন যে 75-এই বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি, এখনো ষড়যন্ত্র চলছে, এখন কি পারবো? প্রশ্ন করেছেন উনি। উত্তর কিন্তু আমরা জানি না। কি বলবেন আপনি? আমাদের পারতে হবে। আমি এখানেও একটা
উদাহরণ দিয়ে বলি। মানে ষড়যন্ত্র এখনো চলছে, আমি সেই কথা উনি বলেছেন। ষড়যন্ত্র তো আছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই যে জং মানে জারি, তখন যদি একজন খন্দকার মোস্তাক থাকে, এখন অনেকজন খন্দকার মোস্তাক আছেন। জং জারি জি, रहेगा, তো সেই জং জারি আছে। আমি একটা জাস্ট উদাহরণ দেই, একটা কথা বলে। আমরা যখন ইয়েতে বঙ্গবন্ধু আমাকে আলজিয়ার্সে পাঠিয়েছিলেন ওই অ্যাডভান্স পার্টি লিডার হিসেবে টু বিকাম মেম্বার জি, অব দ্য নর্থ আইল্যান্ড কনফারেন্স। তো মেম্বার হওয়ার পর টেলিফোনে আমি জানলাম, উনি কনগ্রাচুলেট করে উনি প্লেনে আসলেন। তো ওখানে মার্শাল টিটোর সাথে তার দেখা হয় এবং আলাপ আলোচনা হয়। তো আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি যখন ওখান থেকে আমরা চলে আসছি, আসার দিন আমি মার্শাল টিটোর সাথে দেখা করতে গেছি, তাকে বিদায় জানাতে। তো সেখানে কথায় কথায় উনি বললেন, তো আমি বললাম যে বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি, আমি বলেছিলাম। তো তখন হোয়াট, বাংলাদেশ ক্যানট বি এ পুয়ার কান্ট্রি, দ্য কান্ট্রি হুইচ হ্যাজ এ লিডার লাইক শেখ মুজিব ক্যান নেভার বি পুয়ার। এবং আমাকে বললেন লুক আফটার হিজ সিকিউরিটি অ্যান্ড লুক আফটার হিজ হেলথ। তো এই কথাটা আমার কানে বাজে কেমন। তো আমি মনে করি লুক আফটারটা তো হয়নি, লুক আফটার হয়নি, জি। কারণ উনি তো জনগণের মানুষ ছিলেন। উনি তার বাড়িতেই থাকতেন, 32 নম্বর বাড়িতে। গণভবনে কোনদিন তাকে থাকতে বলা হয়েছে বহুবার, আমরা বলেছি, কিন্তু উনি 32 নম্বরের ধানমন্ডির বাড়িতে থাকতেন। আমরা বলেছি যে এটা হবে, আরে কোনো বাঙালি আমাকে মারতে পারে কিনা, এটা বিশ্বাসই করতেন না। এই যে একটা অবস্থাটা ছিল, তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের সিকিউরিটি, এইটা খুব আমাদের নজর দিতে হবে। এবং সিকিউরিটি আমি এটা বলতে চাই যে আমরা বঙ্গবন্ধু নেই, কিন্তু তার অবর্তমানে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার যে নেতৃত্বে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, যে জায়গাতে আমরা উঠেছি এবং বিশ্বের একটা, এটা বঙ্গবন্ধুর যে ইন্সপিরেশন যেটা ছিল। এবং আমি এখনো মনে করি যে যে আমরা উই ক্যানট বি পুয়ার ইফ উই হ্যাভ এ লিডার লাইক শেখ হাসিনা, উই উইল ডেফিনেটলি ওদের। সেই জন্য স্টেটের সিকিউরিটির ব্যাপারে এবং আমাদের ইতিমধ্যে যে ঘটনাগুলো যে ঘটছে সে ব্যাপারেও কিন্তু যে তড়িৎ গতিতে বাংলাদেশ যে ব্যবস্থাপনাটা করেছে সিকিউরিটির ব্যাপারে এবং করে যাচ্ছে, এটাও একটা আমার মনে হয় খুব প্রশংসনীয় উদ্যোগ। এবং এটা সম্পর্কে আমাদের খুবই সজাগ থাকতে হবে আমাদের সিকিউরিটির ব্যাপারে। এবং আমাদের যে বাইরের যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো জায়গাতে আমাদের ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভসটা আরো বেশি স্ট্রং হতে হবে। ষড়যন্ত্র নিয়ে শেষ কথা। ষড়যন্ত্র নিয়ে শেষ কথা। কিন্তু বঙ্গবন্ধু কত দূরদৃষ্টি ছিলেন, আমি শুধু 1 মিনিটে এই কথাটা বলে এই কথাটা বলবো, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এটা 1975 সনের জুলাইয়ের দিকে। তখন প্রধানমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী উনি ছিলেন। উনি আমাকে নিয়ে রাজশাহী গিয়েছিলেন, যেহেতু রাষ্ট্র ভিপি এককালে ছিলাম এবং রাষ্ট্রতে শিক্ষকতা করতাম। 1 মিটিংয়ে ছিলাম, অগাধে বঙ্গবন্ধু ঢাকাতে ফোন করলো মনসুর সাহেবকে যে তুমি চট্টগ্রাম আসো, নৌবাহিনীর মহড়া হবে। উনি আসলেন, তো উনি বললেন যে আমার সাথে সাইড আছে, বলে ওকে নিয়ে আসো। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে যেয়ে বঙ্গবন্ধুর ওই নৌমহড়া দেখার সময় আমরা ওই নৌবাহিনীতে উঠেছিলাম। বঙ্গবন্ধু বাইনাকুলার দিয়ে দেখতে দেখতে, সমুদ্র দেখতে দেখতে বলেছিলেন এসব আমার হবে, সমুদ্র সব আমার হবে। সমুদ্র আইন কিন্তু তখন ছিল না। তারপরে বঙ্গবন্ধু ওনাদের নিয়ে আইনটা করেন। তাহলে এত দূরদৃষ্টি ছিল উনি তখনই বলেছেন আরেকটা বাংলাদেশ হবে, সে তো বলেছিলেন যে এই সব আমার হবে, আরেকটা বাংলাদেশ, এই সমুদ্র সবকিছু আমার হবে। এই বঙ্গবন্ধুর দূরদৃষ্টি একটা এরকম 100টা আছে। সেটা যাক, এখন যে প্রশ্ন করেছেন 15ই ডিসেম্বর 71 সনে ভুট্টোর নিক্সন এবং কিসিঞ্জারের সাথে দেখা করে বলেছিলেন এবং জাতিসংঘে বক্তৃতা করে বলেছিলেন এবং কাগজপত্র পোল্যান্ডের প্রস্তাব সিরিয়ে বলেছেন, উড়িয়ে দিয়ে বলেছিলেন আমি 1000 বছর ধরে যুদ্ধ করব বাংলাদেশকে পুনরায় পাকিস্তানে ফিরে নিয়ে আসা। সেই যুদ্ধ শেষ হয় নাই।
আমি বলতে চাই দেখেন সেই যুদ্ধে যেটা যুদ্ধ শেষ ঘোষণা হয় নাই। করেছেন সেই যুদ্ধে আমাদের জিততে হবে। সেই যুদ্ধ শেষ হয় নাই। আর একটা বলে, মুক্তিযুদ্ধ কিন্তু শেষ হয়নি, মুক্তিযুদ্ধ স্থির না, চলমান। সেজন্য আমরা যখন বিজয়ী হয়েছি মুক্তিযুদ্ধে, এবারকার যুদ্ধে আমরা বিজয়ী হতে এবং হবে, এই বিজয়ী এবং হতে হবে আমাদেরকে বারবার বারবার। আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রতিদিনে সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।